পুলিশ ফাইল। এখন বুঝলাম আসমানে কেন আজ চাঁদ নেই। সে তো আমার ঘরে এসেছে। সাবিনা, আমাকে তোমার পছন্দ হয়েছে তো? আমাদের তো নিকাহ হয়ে গেছে, এখন সে তো তোমার আব্বু আম্মির আমাকে পছন্দ হয়েছে তাই, কিন্তু তোমার? হ্যাঁ, আর আমাকে? তোমাকে আমার প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছিল। আমি তো আম্মিকে বলেছিলাম, আম্মি আমাকে যদি নিকাহ করতেই হয় তো একেই করব, অন্য কাউকে নয়। আমার পরিবারের সবারও তোমাকে খুব পছন্দ। সত্যি? এমন কি আছে আমার মধ্যে? তাহলে তো তোমায় আমার চোখ দিয়ে দেখতে হয়। তবে যা দেখছি, যা মনে হচ্ছে, আলোটা নিভিয়ে দেবো? থাক না। আমাদের সমাজে প্রায় প্রতিটা মেয়েরই বিয়ে ও বিয়ে পরবর্তী জীবন নিয়ে একটা কল্পনা, একটা ছবি থাকে, যা অনেকটা সুখের বা অনেকটা আশঙ্কার। তা সেটা যেমনই হোক না কেন, প্রায় সবারই একটা স্বপ্ন থাকে শ্বশুরবাড়িকে নিয়ে। সুখের স্বপ্ন, স্বামীর ভালোবাসার স্বপ্ন, গুছিয়ে সংসার করার স্বপ্ন। সবার যে সে স্বপ্ন সত্যি হয় তা নয়, কিন্তু অনেকেরই তো হয়। আমাদের এই আজকের ঘটনার পাত্রী সাবিনার সঙ্গে এর মধ্যে কোনটা হয়েছিল সেটাই আজ আমরা দেখব। হরিশ্চন্দ্রপুরের বাংলুয়া গ্রামের মেয়ে সাবিনা। বাবা জামিল দিনমজুর, মা গৃহবধূ। বাবা মার আদরে বড় হয়ে উঠেছিল সাবিনা। আর আমাদের সমাজে মেয়ে বড় হলে যা হয়, তার বিয়ের কথা উঠতে শুরু হয়। এই শোনো, আজ আমার ফিরতে একটু দেরি হবে, তোমরা খেয়ে নিও। কেন, আজ আবার কোথায়? কোথায় আবার? কাজে। এদিকের কাজটা আজকে তুলে দিতেই হবে, নইলে পাড়ার কাজটা আর ধরতে পারবো না। ওই করো, তুমি খালি বাইরের কাজ করো। তোমাকে যে কথাটা বলেছিলাম। তোমার আবার কি কাজ? কাজ তো আমার একারই। কদিন ধরে যে তোমাকে বলছি সাবিনার জন্য একটা ভালো ছেলে দেখো। তোমার তো কোনো হেলদোলই নেই। ও আচ্ছা, এই কথা। দেখে নেব, এত তাড়া কিসের? সেটার হুঁশ থাকলে তো হয়েই যেত। বলি, এখন বিয়ে না দিলে মেয়ে তো বড় হচ্ছে। বড় আর কোথায়, ও তো এখনো। হ্যাঁ, বাচ্চা আছে, তাই না? সাবিনা এখন 18 পড়লো। আমার তো এই বয়সে সাবিনা পেটে এসে গেছিল। ও আচ্ছা, আমি অবশ্যই কয়েকজনকে বলেছি, তারা দেখছে। তোমার লোকজন তো তাহলেই হয়েছে। আমি মতি মাসিকে বলেছি, সে ঠিক দেখে শুনে একটা ভালো ছেলে নিয়ে আসবে। মতি মাসি আগে আনুক তো, তারপর দেখা যাবে। দেখা যাবে না? ভালো ছেলে পেলে হাতছাড়া করা যাবে না। ধুর, কাকে যে বলছি। তবে দাঁড়া, তোকে দেখাচ্ছি। তুই সবসময় আমাকে এইভাবে চমকে দিস না? দেখলাম তুই কারো ধ্যান করছিলিস, তাই ভাবলাম তোর ধ্যানটা একটু ভাঙাই। আমি আবার কার ধ্যান করব? থাক থাক, তাও যদি না জানতাম। কাকির কাছে তো সব শুনলাম, এই তোর নাকি শাদি হচ্ছে। ছাড় তোর সব কথা, কোথায় না কোথায় হবে তার নেই ঠিক, কিন্তু হবে তো। কেন, মনে হয় তোর একটু ইচ্ছা নেই? তুই চুপ করবি? তোর কি বিয়ের সাথে ছাড়া কি আর কোনো কথা নেই নাকি? ও, তার মানে তোর ইচ্ছা নেই। বেশ, আমি চাচিকে গিয়ে বলছি, চাচি চাচি তোমাদের মেয়ের না বিয়ে করে একটুও ইচ্ছা নেই।
তোমরা না ওর জন্য আর কষ্ট করে ছেলে দেখো না গো। আরে আমি কি এটা বলেছি নাকি? ও তার মানে তোর 16 আনা ইচ্ছা। এই একটা কথা বলতো, কি রে এই তোর কেমন বর পছন্দ একটু বল না রে বল। আমি জানি না। আরে বল না। উফ, জানি না বললাম তো। আমার কাছে লজ্জা। বেশ বলতে হবে না, যাবা। ওই ওই আরে রাগ করছিস কেন? আচ্ছা বলছি শোন। আমার শোনার কোনো ইচ্ছা নেই আর তোর বলতেও হবে না, যা। আরে বুঝছিস না, এই বিয়ে শাদী আমার কাছে খুব নতুন। আগে তো কখনো এই নিয়ে। হ্যাঁ সেই, আমি তো রোজ একটা করে শাদি করি, তাই না? আরে আমি তো বলতে চাইছিলাম যে এখনো তো কিছু ঠিক হয়নি, আর এই আগে ভাগে এত কিছু ভেবে না মানে। আরে বাবা, সবাই তো আগে থেকে ভেবে নেয় নাকি? আর একবার শাদি হয়ে গেলে তখন তো শুধু ওইসব আর এসব। তোর মুখে কিছু আটকায় না নাকি রে? দেখ ভাই, আমার সোজাসুজি কথা, বিয়ে যখন হবে তখন তো ওইসব হয়ে থাকবে। এই শোন না, জানিস আমার কেমন বর পছন্দ? এই কেমন রে? আমার না একটু রাগী, একটু কড়া বর পছন্দ। আর পুরুষ মানুষরা একটু রাগী না হলে ভালো লাগে না কিন্তু। না 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 বাবা, আমার বর একদম রাগী হবে না। আমার বর হবে একেবারে নরম মনের মানুষ। বাবা, আমায় খুব ভালোবাসবে। তাই না? চুপ করে শোন। বল। আমায় খুব ভালোবাসবে, একটু রাগ দেখাবে, শুধু মিষ্টি মিষ্টি কথা বলবে, আর 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 তোকে নরম করে অদর করে। চুপ করবি বাবা, লাগছে তো নাকি? দেখো জামিল, বাজে কথা আমি বলি না, বুঝতে পারলে? এটা সবাই জানে। এই ফতিমাই আমায় অনেক দিন থেকে বলেছে সাবিনার জন্য একটা ভালো ছেলে দেখলে আনতে, তা ওই জন্যই তো আমি এলাম। সে ঠিক আছে, বলছিলাম যে তেমন পেলে নাকি কাউকে? দেখো বাচ্চা, আমি সোজা কথা বলি, আগে সাবিনার জন্য কেমন ছেলে তোমাদের দরকার সেটা আমাকে বলবে তো? কেমন আবার? এই ধরো একটু ভালো ঘর, টাকা পয়সা আছে, মেয়েটাকে একটু ভালো রাখবে, এই আর কি। একটা কথা ভালো করে তুমি বুঝে নাও জামিল, তোমার যেমন ঘর তেমনই তো ছেলে আসবে। আমি তো আর সাবিনার জন্য কোটিপতি ছেলে আনতে পারবো না, আর পেলেও তারা সাবিনাকে বিয়ে করতে যাবে কেন তুমি বলো? ঘর তো সবই ভালো, তাই না? ভালো থাকলেই ভালো। আর তাছাড়া বউকে কে দেখবে? বউয়ের তো ওটা নিজের সংসার, নিজেকেই নিজে দেখতে হবে। সবই তো বুঝলাম মতি মাসি, বলি তেমন কেউ আছে নাকি তোমার সন্ধানে? আছি বলেই তো এখানে এসেছি, না তো বাজে কথা বলার লোক আমি নই, সবাই জানে। এই দেখো, ওই শিমলে গ্রাম আছে না, শিমলে গ্রাম গো, শিমলেতে রশিদ মিয়ার বেটা রিয়াজ খুব ভালো ছেলে, এই 23-24 বছর বয়স হবে, মজুরি করে, দিন মজুরি তোমার মতো। তাছাড়া পাকা বাড়ি আছে, নিজের ঘর আছে, বাবা মা ভাই বোন সব আছে, আর দেখতে শুনতেও খুব ভালো। এবার দেখো তোমাদের কি মনে হয়? দিনমজুর? তুমি কি হে জামিল, হ্যাঁ? যেমন ঘর তেমনই তো ছেলে পাবে নাকি? সে তো ঠিকই, না মানে আসলে বলছিলাম কি, অভাবের ঘর না হলেই হলো। না না, তোমার এসব নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। ছেলে তো এখানে মজুরি করে না, করে একেবারে ভিন রাজ্যে, আর ওখানের টাকা না এখানের চাইতে অনেক বেশি। খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা আছে, সবাই ভালো আছে। বাইরে কাজ করে বললে, তাহলে এখানে? এখানে তো সবাই আছে, আর ছেলে তো মাসে একবার করে আসেই। আচ্ছা, সাবিনাকে কি ওখানেই নিয়ে যাবে নাকি? দেখো, এত সাথে আমি জানি না বাবা, তোমরা এবার দেখাশুনো করে নাও। আসলে তোমরা যেমন বলছো ওরাও তো বলেছিল, এবার দেখা করো, কথা বলো, তারপরে দেখো যে দুজনের দুজনকে পছন্দ হয় কি না। হ্যাঁ, তা তো আছেই। আসলে কি জানো তো, এর আগে যে কটা সম্বন্ধ এসেছিল কোনোটাই আমাদের আর পছন্দ হয়নি। তবে তুমি যখন বলছো
এবারটা আমরা দেখেই নি। ঠিক আছে বাছা, তোমরা দেখে নাও। আমি দেখলে তো আর হবে না, তোমরা দেখবে, শুনবে, সব কিছুই করবে। দেখো বাবা, একটা কথা আমি কিন্তু বলতে পারি, ঘর কিন্তু ভীষণ ভালো। বাজে কথা কিন্তু আমি বলি না, হ্যাঁ সবাই জানে। দেখুন জামিন মিয়া, আমি সব সময় সাপ কথা বলতে ভালোবাসি, সে ভালো কথাই হোক আর খারাপ কথাই হোক। এর জন্য কেউ কেউ আমাকে ভালোবাসে, আবার কেউ কেউ আমাকে পছন্দই করে না। হ্যাঁ, সে যাকে, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। এদের কথা আমি বলতে পারবো না, কিন্তু আমার খুব পছন্দ। আরে কি হলো, কিছু বলো না। কিছু বলবো বা তুমি সুযোগ দিলেই আমি বলবো। দেখেছেন, কথা ছিঁড়ি শুনেছেন? আমি না কেউকে কিছুই বলতে দিচ্ছি না। আরে না না, এখন তো দিচ্ছেন। বলুন বলুন রশিদ মিয়া। সাবিনাকে আমার খুব পছন্দ হয়েছে। কিরে, মাথা নিচু করে বসে আছিস যে? পছন্দ কিনা বল। না মানে ভালোই তো, ঠিকই আছে। আরে ঠিকই আছে মানে কি? তোর পছন্দ হয়েছে কিনা খোলসা করে বল। হ্যাঁ পছন্দ। ছেলের আমার লজ্জা দেখো। হ্যাঁ, আরে এখনই যদি এত লজ্জা পাবি, তাহলে শাদির পরে কি করবি? হ্যাঁ, তাহলে তুমি এখন এসো মা, তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে। তুমি এখন এসো, আমরা এবার নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলবো তো। হ্যাঁ, এবার আপনারা বলুন, আপনাদের রিয়াজকে পছন্দ হয়েছে তো? সাপ সাপ বলুন, আমি সাপ কথার মানুষ। হ্যাঁ, আমাদের তো রিয়াজকে বেশ পছন্দ হয়েছে, কি বলো? তাহলে সব ব্যাপারটাই তো হয়ে গেল, এখন শুধু ওই দেয়া থোয়ার টাই বাকি। কি? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, আমাদের যা সাধ্য নিশ্চয়ই চেষ্টা করব। আসলে আমার অবস্থা তো। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো বুঝে শুনেই বলছি, শুনুন। কি রে, তোর তো সব ব্যবস্থা হয়েই গেল, এখন দেখা যাক আমার শিখে কবে ছেড়ে। হ্যাঁ রে, কি হবে বলতো? কি আবার হবে? শাদি করবি, সংসার করবি, আদর খাবি, আর তারপরই আমি মরছি আমার চিন্তায়, তোর শুধু ওইসব কথা। এই তোর কিসের এত চিন্তা বলতো? সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এত ভাবনার কি আছে? আমার কিন্তু ভয় করছে রে, সব ঠিকঠাক হবে তো? ঠিকঠাক না হওয়ার কি আছে? আর তুই তো সারাক্ষণ শাদি শাদি করে লাফিয়ে বেড়াচ্ছিলিস, আর এখন যখন সব ঠিক হয়ে গেছে এত ভয় পাচ্ছিস কেন? তখন তো ভালোই লাগছিল। আরে বুঝছিস না, ভাব আব্বু আম্মিকে ছেড়ে তো কখনো থাকিনি। নতুন জায়গা, নতুন নতুন সব লোক, আর নতুন নতুন অভিজ্ঞতা। চুপ করবি তুই, তোর খালি ওইসব কথা। ভাবছি যদি মানিয়ে নিতে না পারি। এই শোন, তুই না বড্ড ফালতু চিন্তা করিস। আর তুই তো বললি তোর নাকি হবু বরকে খুব পছন্দ হয়েছে। দেখে তো বেশ ভালোই মনে হলো, বেশ ওই নরম সরম আর কি। কিন্তু তাহলে তাহলে আরে শাদির পর তো নরমে গরমে চলবে, তখন আর তবে তোর আবার সে কথা। কি গো, তুমি ঘুমোওনি এখনো? ঘুম আসছে না গো। তোমাকে দেখে মনে হচ্ছে আর কেউ মেয়ের বিয়ে দেয় না। আসলে কি জানো, ভাবছিলাম আমরা বড় তাড়াহুড়ো করে ফেললাম না। থাকতো না হয় সাবিনা আরো কয়েকটা বছর আমাদের কাছে। থাকলে কি হতো, বিয়ে তো সেই দিতেই হতো। হ্যাঁ, সে দিতে হতো,
কিন্তু সাবিনা যে কখন বড় হয়ে গেল সেটা আর টেরই পেলাম না। আচ্ছা, ওরা ওকে ভালো রাখবে তো? সব মেয়েকেই শ্বশুর বাড়িতে গিয়ে একটু আধটু মানিয়ে নিতে হয়। আমি তোমার মেয়েকে বুঝিয়ে বলেছি, তুমি চিন্তা করো না। আসলে মেয়েটা চলে যাবে তো? সব মেয়েই তো যায়, আমারও তো কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করব বলো, যা হচ্ছে সব তোর ভালোর জন্যই হচ্ছে। চিন্তা করো না, শুয়ে পড়ো। শুচ্ছি শুচ্ছি, কিন্তু ঘুম কি আর আসবে? এই সাবিনা, রিয়াজ এলো তো, যা একটু চা করে নিয়ে যা। আমি বলছিল আপনি নাকি ডাকছেন। ও, আমি বললো বলে এলে, না হলে আসতে না? না, দরকার পড়লে তো আসতেই হবে। দরকার তো আছে, খুব দরকার। কি দরকার? যে কারণে মিয়ার বিবিকে দরকার হয় সেটাই। ছাড়ুন, কেউ এসে যাবে, দরজা যে খোলা আছে। কেউ আসবে না, সবাই জানে যে এই সময় মিয়া খেটে খুটে এসে বিবির আদর খাবে। আপনি যে কি করেন না, আমার খুব খারাপ লাগে, তাই তো? তাহলে থাক। আমি কি তা বলেছি নাকি? তাহলে কি বলেছ? দরজাটা খোলা আছে। তাহলে বন্ধ করে দাও। আমি পারবো না, আমার লজ্জা করে, আর বাইরে আমি বসে আছি। আপনি বন্ধ করে দিন না। ওরে দুষ্টু মেয়ে, এবার যথাসময়ে রিয়াজ আর সাবিনার বিয়ে হয়ে যায়। দিনমজুর জামিল তার সাধ্যের বাইরে গিয়ে সব বন্দোবস্ত করেছিল। পাত্রপক্ষের যা দাবি তার সবটাই সে পূরণ করেছিল। তাই কিছুটা কষ্টে আর কিছুটা নিশ্চিন্ত মনে ফাতেমা আর জামিল সাবিনাকে বিদায় দিয়েছিল। অনেক স্বপ্ন আর কিছুটা অজানা ভয় নিয়ে সাবিনা রিয়াজের বাড়িতে এলো। আজ তাদের প্রথম রাত্রি। ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু হয়নি আমার। কিচ্ছু হয়নি, আসলে স্বাধীর রাত তো, বন্ধুরা একটু জেদ করলো তাই একটু। কি তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, কাছে এসো, স্বাধীর রাত। দূরে থাকলে চলে? আপনি ঠিক নেই, শুয়ে পড়ুন, কাল কথা বলবো। কথা? কোন কামবাক্ত এই স্বাধীর রাত কথা বলে নষ্ট করে? হ্যাঁ, আজ তো শুধু কাজ হবে। কাজে এসো না। দোষ সালা, এত নাকাবোনা কেন করছো? হ্যাঁ, তুই তো আমার বিবি নাকি? কাজে এসো। সাবিনা, এই সাবিনা, সাবিনা, এরে বাপ রে বাপ, এই কোন লাটের বেটিকে আমি নিয়ে এলাম? হ্যাঁ, এত বেলা হয়ে গেল এখনো ঘুমোচ্ছে।
সাবিনা, আরে এই সাবিনা, চল। তুমি নাকি রান্না কে করে নিতে পারবো? ও বড়িরা বিয়ের পরে ওরকম একটু একটু করে। এই রিয়াজ ওঠ, এই রিয়াজ ওঠ। হাজারবার বললাম যে আজকে বিয়ে হয়েছে, আজকে মদটা খাস না। কে শুনে কার কথা? এই রিয়াজ উঠবি কিনা বল। এই শোনো, তুমি বাথরুমে গিয়ে ভালো করে চান করে রান্না করে এসো। সারা রাত কি হয়েছে সে তো বুঝতেই পারছি, তার জন্য তার সংসারের কাজ থেমে থাকবে না। এক্ষুনি হাঁটতে কষ্ট হচ্ছে। এই ন্যাকামি করো না তো, এসব যেন আর কেউ করে না। যাও, এই গোসল করে এইসব ছেড়ে এসে চাদরটা তুলে দেবে, নইলে তো আবার আমি ওকে তুলছি। তুমি যাও। এই রিয়াজের আব্বু বাইরে বসে আছে, তার সামনে এরকম খুঁড়িয়ে চলবে না। তোমার লজ্জা শরম না থাকতে পারে, কিন্তু আমাদের তো আছে। যাও। এই রিয়াজ, রিয়াজ উঠবি কি না আমি মাথায় জল ঢেলে দেবো? আমি বেবিটা কিন্তু হেভি। এই চুপ কর, দিদিটা হেভি। কি অবস্থা করেছিস ওর? হ্যাঁ, এইরকম হলে এই সংসারের কাজ কে করবে? আমি কিন্তু তোমাদের পেছনে আর খাটতে পারবো না, বলে দিলাম। হ্যাঁ, করবে করবে, সব করবে। দিনে তোমার কাজ করবে আর রাতে আমার। কিরে রিয়াজ, শাদি করে তো পুরো বেপাত্তা হয়ে গেছিস। বাজে কথা বলিস না তো, তোরই তো বরং দেখা নেই। আর একটু কাজে গেছিলাম রে। সবাইকে আর তোর মতো বাইরে গিয়ে কাজ জমি নিতে পারে? মনে হয় এমন মনে হয়। খুব বাজে কাজ রে, প্রচণ্ড খাটনি। সে তো ভাই বেশি টাকা দিলে তো যাকে, আবার কাজে যাবি কবে? ভাবছি আদৌ যাবো কিনা। মানে এখানেই থাকবি? তা ভালো, নতুন শাদি করেছিস, ভাবিরও। দোষ চালা, আমার কি জীবনে মেয়ে ছেলের অভাব নাকি? হ্যাঁ, যে এক বিবির জন্য এখানে পড়ে থাকবো? আরে ভাই, কাজটা আমার ঠিকভাবে পোষাচ্ছিল না, তাই ভাবছি এখানে একটা কোনো কাজ খুঁজে নেব। এখানে? আরে এখানে তো কাজের বাজার আরো খারাপ। আরে পেয়ে গেলি তো ভালো, কিন্তু যদি না পাস? পাবো, ঠিক পাবো। আর যতই না পাচ্ছি, অন্য ব্যবস্থা করছি। আরে খরচা চালাতে হবে তো, তুই তো জানিসই ভালো করে, আমার খাই খরচের থেকে ফুর্তির খরচ অনেক বেশি। সে কি রে, সদ্য বিয়ে করেছিস, এবার ওসব মেয়ে মদ বাদ দে ভাই। বাড়িতে ভাবি আছে। তো কি ভেড়ুয়া বনে যাব? হ্যাঁ, আরে বিবি হয়েছে ঘরের জন্য, বাইরে তো কাউকে চায় নাকি? ওটা না হলে তো। আরে তুই বুঝবি না ওসব, কচি খোকা আমার। কাকা, এক কাপ চা দাও তো। চল হ্যাঁ চাঁদু, তুমি বসে চাটা খাও, ঠিক আছে? এই রিয়াজ কই রে? ও তো গোসল করতে গেল। ও, তা কাল রাতে তোকে কিছু বলেছে ও? কই না তো, ও তো অনেক রাতে ফিরেছে মদের চুর হয়ে, তারপর ঘুমিয়ে পড়ল। উফ, এই ছেলেকে দিয়ে যদি একটা কাজের কাজ কিছু হয়। যাকে শোন, আমি তোকে বলছি বিয়ের তো বেশ কিছুদিন হয়ে গেল। তোর আব্বু যে বলেছিল টাকা দেবে, তো কবে দেবে? না মানে আব্বু তো বলেই ছিল কিছুদিনের মধ্যে। কিছুদিন মানে কতদিন? আমরা কি অনন্তকাল ধরে বসে থাকবো?
আমারও তো মেয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে, টাকাটা আসবে কোত্থেকে? না মানে আমি তো আসলে। আবার কি হলো? হয়েছে তোর মাথা আর আমার মুন্ডু। বলে বিয়ের পরে এতই মজগুল হয়ে গেছিস যে বোনের বিয়ের কথা ভুলেই গেছিস। তোকে না বলেছিলাম যে সাবিনাকে টাকার কথাটা বলতে? হ্যাঁ, কখন বলবো? ফিরলাম তো রাতে। তো সেই রাতেই তো। আম্মি, রাত কি কথা বলার জন্য নাকি? কত কাজ থাকে বলো তো। চুপ কর, নির্লজ্জ বেহায়া। এই শোন মেয়ে, তোর আব্বু যে বলেছিল কদিন পর টাকা দেবে, আর আমরাও ভালো মানুষের মতো মেনে নিয়েছি। এখন যদি কথার খেলাপ করে। না না, আব্বু যখন বলেছে নিশ্চয়ই দিয়ে দেবে। দিলেই ভালো। এই শোন, বিবিতে একটু কম মশগুল হয়ে টাকাটা আদায়ের চেষ্টা কর, বুঝেছিস? নইলে কিন্তু। বাবা, মেয়েটা বড্ড খ্যাচর খ্যাচর করছে। তুমি টাকাটা এনে দাও, নাহলে আমার মাথা খাবে। আর হ্যাঁ, কালকেই টাকাটা এনে দিই। কালকেই? আব্বুর হাতে তো এখন টাকা নেই। আব্বু যখন দেবে বলেছে তখন। হ্যাঁ, তো মেয়ের বিয়ে দিল কেন তাহলে যখন টাকা নেই? তো তুমি আমার আম্মিকে চেনো না। টাকা না পেলে প্রথমে তোমার পেছনে লাগবে, আর তারপর আমার। নাহলে কিন্তু আমিও তোমায় ছেড়ে দেবো না, মনে থাকে যেন। বলছিলাম কি, বেরোচ্ছি আমি, ফিরতে দেরি হবে। না না, আসলে তোমার আমি জিজ্ঞেস করতে বলেছিল তোমায় যে তুমি আবার কবে কাজে যাবে। কেন? হ্যাঁ, আমায় তাড়ালে তোমাদের কি সুবিধা হয়? হ্যাঁ, সালা আম্মিটাও হয়েছে তেমনি। আমায় কিছু না বলে তোমায় দিয়ে। তাহলে আম্মিকে কি বলবো? বলবে আমার সঙ্গে কথা বলে নিতে। আমি বেরোলাম। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? কেন, তোমার তাতে কি দরকার? না আসলে তুমি তো প্রায়ই সন্ধ্যার মুখে বেরিয়ে যাও আর ফেরো ওই অবস্থাতে, তাও অনেক রাতে। তাই তাই বলছিলাম। বেশ করি, আমার যখন ইচ্ছা তখন ফিরবো, যা ইচ্ছা আমি তাই করব। কেন, তোমায় কৈফিয়ত দিতে হবে? এই রিয়াজ কোথায় গেল রে? ও তো সেজে গুজে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে জিজ্ঞেস করে আমার উপরে রেগে গেল। বেরিয়ে গেল? এই এখন বেরোলো, ফিরবে সেই রাতে মাতার হয়ে। রুগে যাগে, ঘরে নিজের বরকে যখন আটকে রাখতে পারিস না তখন এরকমই হবে। পারিস না যখন বোঝ। আচ্ছা, একটা কথা বল। বলছিলাম মানে শুনলাম যে উনি কি খারাপ পাঠাচ্ছে, মানে কারোর কাছে, কোনো অন্য মেয়ের কাছে। এই ও পুরুষ মানুষ, একটু আধটু এদিক ওদিক ঠোকরাবেই, এটা ওদের স্বভাব। আটকাতে যাস না, তাহলে দেখবি কোনদিন ছোটে করে ঘরে নিয়ে চলে আসবে। তার থেকে বাইরে যা করছে করতে দে। এত বড় সাহস, আমার মেয়েটাকে এইভাবে মেরেছে। সব কটাকে আমি দেখে নেব। প্রায় রোজ রাত্রিতে ও মাতাল হয়ে ফিরে আমায় মারে আব্বু। আমি কিছু বললেও মারে, আমি কিছু না বললেও মারে। ও সব ধরনের নেশা আছে জানো আব্বু। ও এমনকি খারাপ পাড়াতেও চায়, আর তারপর বাড়ি ফিরে আমাকে। বাড়ির আর কেউ কিছু বলে না? কিচ্ছু বলে না, শুধু শুধু মজা দেখে আর বলে আস্তে আস্তে। সব কটা শোন, খুব ভালো করেছিস তুই এখানে চলে এসেছিস। তোকে আর ওই বাড়িতে যেতে হবে না, তুই এখানেই থাকবি। তার কোনো উপায় নেই। উপায় নেই মানে?
আমার মেয়েকে আমি ওর বাচ্চা হবে। সে কি আগে বলিসনি তো? সময় পেলো কোথায়? সবে তো জেনেছো দুদিন। ওরা জানে? জানে। জিম্মি আমার উপরে রেগে গেল জানো আব্বু, বললো টাকার দরকার, আর আমি এই অবস্থায়, আমি কি একা বাদিয়েছি বলো? আমি তাহলে তো সব গন্ডগোল হয়ে গেল রে। এখন এই অবস্থায়। আচ্ছা চাচি, ওকে তো এখানে কিছুদিন রেখে দেওয়া যায় নাকি? আর ওকে এই অবস্থায় যদি... এটা ওরা দেবে না রে। আজ টাকা নিয়ে যাব বলায় তাই দিল, না হলে দিত না। রিয়াজ আর তার বাড়ির লোকেদের আসল রূপটা ধরতে না পারার মাসুল সাবিনা আর তার বাবা মাকে দিতে হচ্ছিল। জামিল টাকা নিয়ে তাদের সঙ্গে কথা বলতে যায়, কিন্তু তারা পুরো ব্যাপারটাই অস্বীকার করে। তারা বলে যে সাবিনার উপর কোনো অত্যাচারই হয়নি, যেটা হয়েছে সেটা মিয়া বিবির সামান্য ঝগড়া ছাড়া আর কিছুই নয়। জামিলের কোনো মিনতিতেই তাদের মন গলানো গেল না, কারণ তাদের মতে এসব কিছুই হয়নি। সাবিনা মিথ্যে কথা বলছে। আর কোনো উপায় না দেখে জামিল ওখান থেকে ফিরে আসে সাবিনাকে ওখানে রেখেই। তার মনে কোথাও একটা ক্ষীণ আশা ছিল যে যখন ওরা টাকাটা হাতে পেয়ে গেছে আর তাদের বাড়ির সন্তান সাবিনার পেটে, তখন নিশ্চয়ই তারা সাবিনাকে কিছু করবে না। কিন্তু সেটা কি হলো দেখুন। এই সাবিনা, এই ঢং করিস না, ওঠ। কিরে কথা আছে? বলো, শুনছি। আমার টাকা শেষ হয়ে গেছে, টাকার দরকার, হাত খালি আমার। সে তো জানাই কথা। এই জানাই কথা মানে? বলছি আমার টাকা শেষ হয়ে গেছে, আমার হাত খালি, আর তুই এখানে বলছিস তোমার তো সবসময় টাকার দরকার। ওই খারাপ পাড়ায় ওড়াতে হবে না। নিজের তো রোজগার নেই, তার উপরে আবার বড্ড বেশি কথা বলছিস আজকাল। কিরে, সেই দাওয়াইটা দেবো নাকি আবার? আমায় দুঘা দিলে কি তোমার পকেটে টাকা চলে আসবে? এই একদম টেরা বাঁকা কথা বলবি না বলে দিলাম। চুপচাপ বাপের কাছ থেকে টাকা নিয়ে আসবি। খাবার আবার? আব্বু তো কয়দিন আগে তোমায় টাকা দিয়ে গেল। দিয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, আমার মাথা কিনে নিয়েছে নাকি? হ্যাঁ, যতবার চাইবো ততবার দেবে। কাল সকালেই তুই... পারবো না। কি? এই কি বললি তুই? আব্বু বাড়িতে নেই, আব্বু বাইরে কাজে গেছে। তার তো তোমার মতো না ফোকটে টাকা আসে, তাকে খেটে টাকা রোজগার করতে হয়। আমি ভিখারি? আমি ভিক্ষা চাইছি? বেরো না, পেটে বাচ্চা আছে, তুমি কি ভুলে যাচ্ছ? তোমারই তো বাচ্চা, বলো। নিকুচি করেছে বাচ্চার। আমাকে যেখান থেকে পারিস টাকা এনে দে। আমি বললাম তো আব্বু বাড়িতে নেই, ফিরো, আমায় একটু সময় দাও। সময় টময় আমি দিতে পারবো না, আমার টাকা চাই। যেখান থেকে পারিস আমার টাকাটা এনে দে। তাহলে খদ্দের এনে দাও। খদ্দের? কিসের খদ্দের? বেশ্যার খদ্দের। আমি ওই তোমার ওই মেয়েগুলোর মতো শরীর খাটাই? টাকা আসবে, তুমি হবে আমার দালাল, টাকার ভাগ পাবে, তাহলে চলবে তো? হ্যাঁ, আমি হব আর তুমি হবে আমার দালাল। তো বেশি কথা বলছিস, মেরে না শেষ করে দেবো। এর পরের ঘটনা খুবই মর্মান্তিক ও সংক্ষিপ্ত। পরদিন সকালবেলা রিয়াজ সবাইকে বলতে থাকে যে সাবিনা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পাড়া প্রতিবেশীরা ছুটে গিয়ে সাবিনাকে ঝুলতে দেখা তো দূরের কথা, ঘরে কোনো দড়িও দেখতে পায় না। খবর যায় সাবিনার বাপের বাড়িতে। তারা আসে, সঙ্গে পুলিশ। তোকে কি করলো রে? ফোন করে বেরো রে। আরে বাবা, বেটি রে। দেখুন স্যার, দেখুন আমার মেয়েটাকে ওরা কিভাবে মেরে ফেলেছে। ছাড়বেন না স্যার, ওদের কাউকে ছাড়বেন না। মিথ্যা কথা বলছে স্যার, ও নিজেই গলায় দড়ি দিয়েছে। আমরা কিছুই করিনি স্যার। খালি মারতো আর টাকা চাইতো, আজ একেবারে মেরেই ফেললো। স্যার আমার কথাটা শুনুন স্যার। সমস্ত কিছু শুনেছি, কিন্তু তুমি বললে যে তোমার বিবি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, তাই তো? তাহলে ও
এখানে শুয়ে কেন? স্যার ওভাবে কি রাখা যায় স্যার? তাই আর কি ওকে নামিয়ে এখানে। তার দড়িটা কোথায় সেটাও কি নামিয়ে এনেছো? স্যার ভেতরে কোনো দড়ি নেই, কোনো কিছু ঝুলছে না আর কোনো কিছু পড়েও নেই। সত্যি কথা বলো রিয়াজ, দড়িটা কোথায়? দড়িটা মানে আমার না তখন মানে সব কিছু কেমন যেন একটা গুলিয়ে যাচ্ছিল স্যার। আমার মাথার কিছু ঠিক ছিল না। মাথাটা খারাপ হয়েছিল না? আর সেই কারণে এই একটা দড়ি জায়গা মতো ঝুলিয়ে রাখতে তুমি ভুলে গিয়েছি। না না স্যার, আমি কেন ঝোলাবো? আমি কিছুই করিনি স্যার। ওই মেরেছে স্যার, গলা টিপে মেরেছে। আর তারপরে হয়তো সাবিনা রে, তোকে যদি সময় থাকতে নিয়ে যেতাম তাহলে হয়তো। স্যার একটু শুনুন স্যার আমার কথাটা। আমি সমস্ত কিছু শুনবো রিয়াজ, তোমার সব কথা শুনবো, তবে এইখানে নয়, থানায় চলো, সব কিছু ওখানেই খোলসা হয়ে যাবে। মিস্টার মাইতি, ইয়েস স্যার। আপনি একটা কাজ করুন তো, এখানে যারা আছেন তাদের সবার বয়ানটা নিয়ে নিন, আর ওই ডেড বডিটা একটু ইমিডিয়েটলি পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন। আমি ততক্ষণ এই মক্কেলকে নিয়ে থানায় বসে একটু কথাবার্তা সেরে নিই। স্যার আমার কথাটা শুনুন স্যার। স্যার সব শুনবো। স্যার একটু শুনুন। যাও। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ রিয়াজকে গ্রেপ্তার করে। পরিবারের বাকিরা পলাতক, তদন্ত চলছে। আমরা আশা করব যে দোষী তার অপরাধের চরমতম সাজাই পাবে আর পালিয়ে গিয়ে কেউ নিস্তার পাবে না। সাবিনার মতো যে হাজার হাজার মেয়েরা একরা স্বপ্ন ও আশা নিয়ে স্বামীর ঘর করতে আসে, তাদের মধ্যে কিছু কিছু মেয়ের স্বপ্ন এইভাবেই চুরমার হয়ে যায় কিছু মানুষের উচ্ছৃঙ্খলতা ও লোভের জন্য। তাদের চরমতম শাস্তি প্রাপ্য। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।